নমস্কার। রাজ্য রাজনীতি, দেশ বিদেশ, আবহাওয়া, খেলাধুলা ইত্যাদি গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির আমরা। আজ 17ই মার্চ মঙ্গলবার। প্রথমেই দেখে নেব আজকের তাজা শিরোনাম। আবার মমতা বনাম শুভেন্দু, 144 আসনের প্রার্থী তালিকা দিল বিজেপি। বিরোধী দলনেতা প্রার্থী নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও। বিকাশ, মীনাক্ষী, দীপশিতাদের প্রার্থী করল সিপিএম। লড়বেন নিহত তামান্নার মাও। 192 জনের তালিকা প্রকাশ বামফ্রন্টের। সব চেঞ্জ করে দিন, তারপরেও জিতব। বিজেপি কমিশনকে চ্যালেঞ্জ করে মমতা বললেন, নবান্নে দেখা হবে। এলপিজি নিয়ে গুজরাট বন্দরের শিবালিক হরমুজ পেরিয়েছিল দিন কয়েক আগে। মুম্বাইয়ের দিকে এগোচ্ছে নন্দা দেবী। প্রত্যেকবারের মতোই শান্তিপূর্ণ ও অবাধ ভোট হবে কলকাতায়। দায়িত্ব পেয়েই প্রতিশ্রুতি সিপি অজয়ের। কি বার্তা বাহিনীকে? বেপরোয়া গতি, পথকুকুরকে পিষে গাছে ধাক্কা গাড়ির। 2 যুবতী সহ 3 জনের মৃত্যু হুগলির গুরুত্বপূর্ণ সড়কে। ভোট দিন ঘোষণার পর দিন ইডি হানা। 3টি পৃথক মামলায় শুধু শিলিগুড়ি শহরের 7 জায়গায় কেন্দ্রীয় তদন্তকারীরা। খুনের পরিকল্পনা হচ্ছে, আমার কিছু হলে প্রধানমন্ত্রীকে দায় নিতে হবে। বিরাট কথা বললেন মমতা। মমতা এবং তার টিমকে হরমুজ প্রণালী পাহারার জন্য পাঠানো উচিত, খোঁচা শুভেন্দুর। কাকিমাকে বিয়ে করতে চান কিন্তু ডিভোর্স দিচ্ছে না স্ত্রী, কাঁচি দিয়ে কুপিয়ে মারলেন স্বামী। তৃণমূল ছাড়লেন আরাবুল ইসলাম, নতুন জীবন শুরু করছি। ফুরফুরা থেকে ঘোষণা ভাঙড়ের তাজা নেতার। সাপ্লিমেন্ট লিস্ট কবে? বিচারাধীন ভোটারদের ভবিষ্যৎ কি? সর্বদল বৈঠকে সিইওকে প্রশ্ন তৃণমূল সিপিএমের। ফের বীরভূমের খাদানে ধস, পাথর চাপা পড়ে মৃত্যু 3 শ্রমিকের, জখম বেশ কয়েকজন। শান্তিপুরের আমবাগান থেকে উদ্ধার সিভিক ভলেন্টিয়ারের ঝুলন্ত দেহ। দ্বিতীয় স্ত্রী ছেড়ে চলে যাওয়ার পরে চরম সিদ্ধান্ত। ওরা নারী বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী। মধ্যরাতে ছুপা রুস্তমের মতো মুখ্য সচিব বদলে কমিশনকে তোপ মমতার। বেইজিং কি পাশে থাকবে জানতে চাই। হরমুজ খুলতে চীনের উদ্যোগ চেয়ে চাপ ট্রাম্পের। সফর পিছনেরও ইঙ্গিত। ইরান যুদ্ধ নিয়ে বিভ্রান্তিকর পোস্ট, 19 জন ভারতীয়কে গ্রেফতারের নির্দেশ। আমির শাহী প্রশাসনের কি শাস্তি হতে পারে? লালবাজার এলেন কমিশন নিযুক্ত কলকাতার নতুন সিপি অজয়। তার আগেই বেরিয়ে যান অপসারিত সুপ্রতিম। সম্পত্তির লোভ, ময়নাগুড়িতে মাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। 60 লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে আজ নিষ্পত্তি 20 লক্ষের, জানালো কমিশন। তথ্য যাচাই করছেন বিচারকেরা। বোমার আঘাতে মৃত্যু হয়েছিল তামান্নার, সে সন্তানহারা মা সাবিনা ইয়াসমিন এবার কালীগঞ্জের সিপিআইএম প্রার্থী। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন, মধ্যরাতে মুখ্য সচিব বদল, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, নিশানায় বিজেপি। নন্দীগ্রামে গোহারা হারবেন, প্রচারে থাকার জন্য ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রার্থী শুভেন্দু, দাবি কুণাল ঘোষের। দ্বিতীয় বিয়ে বিতর্কে জেতা আসন খড়গপুর হাতছাড়া বিজেপির হিরণের। প্রথম স্ত্রী বললেন, খড়গপুরের লজ্জা। এই দিনেই বন্ধ টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী রেজিস্ট্রেশনের কাজ, আমি ক্ষমা প্রার্থী, বললেন দেব। ওড়িশায় সরকারি হাসপাতালের আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ হারালেন 10 রোগী। খাদ্যনালীতে 7.5 কেজির টিউমার, সারা দেশ ঘুরে। পিজিতে অনন্য সাফল্য বারুইপুরের যুবকের। মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবকে অপসারণ, ষড়যন্ত্রের অভিযোগ তুলে ওয়াকআউট তৃণমূলের। ক্ষেপণাস্ত্রে পুড়ছে আকাশ, বিস্ফোরণে কাঁপছে মাটি। মৃত্যুপুরী ইরান থেকে ফিরলেন 70 ভারতীয়। স্বামী ছেড়ে ড্রাইভারকে বিয়ে, বিতর্কেও ম্লান হয়নি বিজেপির আস্থা। এবারও প্রার্থী সেই চন্দনা। ফেভারিটের তকমা নিয়ে চ্যাম্পিয়ন হওয়া সহজ নয়, সূর্যদের নিয়ে গর্বিত দ্রাবিড়। আমাদের কেউ নয়, এসআইআর ধর্ণা মঞ্চের সন্ন্যাসীকে নিয়ে নোটিশ, রামকৃষ্ণ সারদা মিশনের। উত্তরপাড়া লড়বে, পশ্চিমবঙ্গকে পথ দেখাবে, প্রার্থী হয়ে প্রচার শুরু মীনাক্ষী। এই ছিল আজকের দিনের গুরুত্বপূর্ণ সব শিরোনাম। এবার একে একে বিস্তারিতভাবে জেনে নেব প্রতিটি খবরের পেছনের পুরো ঘটনা। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে আগামী দিনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। এলপিজি নিয়ে গুজরাট বন্দরের শিবালিক হরমুজ পেরিয়েছিল দিন কয়েক আগে। মুম্বাইয়ের দিকে এগোচ্ছে নন্দা দেবী। ভারতের দ্বিতীয় এলপিজি বহনকারী জাহাজ নন্দা দেবী সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করে এখন উন্মুক্ত সমুদ্রে প্রবেশ করেছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, জাহাজটিকে এখন ভারতীয় নৌসেনা নিরাপত্তা দিয়ে ভারতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আগামী 2 দিনের মধ্যেই জাহাজটি মুম্বাই বা
কান্ডুলা বন্দরে পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, নন্দা দেবী জাহাজে 46,000 মেট্রিক টনেরও বেশি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস রয়েছে। উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার জেরে যখন সমুদ্রপথে পণ্য পরিবহনে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেই সময় এই এলপিজি চালান ভারতের জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর আগে ভারতের প্রথম এলপিজি জাহাজ শিবালিক ও সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করে উন্মুক্ত সমুদ্রে পৌঁছেছে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে নিরাপদ পথ নিশ্চিত হওয়ার পরই জাহাজটি প্রণালী পেরিয়ে যায় বলে জানা গিয়েছে। বর্তমানে সেটিও ভারতীয় নৌসেনার তত্ত্বাবধানে নিরাপদে এগিয়ে চলেছে। সরকারি সূত্রে দাবি, এই দুটি জাহাজকে অত্যন্ত সংবেদনশীল এই সামুদ্রিক পথে নিরাপদে চলাচল করাতে ভারতীয় নৌসেনা ঘনিষ্ঠভাবে নজরদারি করছে। হরমুজ প্রণালী নিয়ে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করতে নৌবাহিনীর বিভিন্ন সম্পদও মোতায়েন করা হয়েছে। ভারতের জন্য এই অগ্রগতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ দেশের এলপিজি আমদানির বড় অংশই উপসাগরীয় অঞ্চল থেকে আসে। সরকারি সূত্রের মতে, এই জাহাজগুলির নিরাপদ যাত্রা প্রমাণ করে যে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক করিডোর দিয়ে ভারতের জ্বালানি চালান নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য একটি কার্যকর প্রক্রিয়া ইতিমধ্যেই তৈরি হয়েছে। রাজ্যে 144টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে দিল বিজেপি। নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরও একবার খড়গপুর সদর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। প্রাক্তন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকে প্রার্থী করা হয়েছে রাসবিহারী কেন্দ্রে। হাওড়ার শিবপুর থেকে প্রার্থী করা হয়েছে অভিনেতা রাজনীতিক রুদ্রনীল ঘোষ। বরহানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ। হাওড়া উত্তরের প্রার্থী উমেশ রায়। বিজেপি সূত্রে আগে জানা গিয়েছিল যে বর্তমান বিজেপি বিধায়কদের অধিকাংশই এবার টিকিট পাবেন। সেই অনুযায়ী প্রথম দফার প্রার্থী তালিকায় চেনা মুখেরই আধিক্য দেখা গিয়েছে। তবে বালুরঘাট কেন্দ্রে প্রার্থী করা হলো না বর্তমান বিধায়ক অশোক লাহিড়ীকে। ওই বিদ্যুৎ রায়কে প্রার্থী করা হয়েছে ওই আসনে। একইভাবে টিকিট পাননি গোঘাটের বর্তমান বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক এবং আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ। এই দুটি আসনে যথাক্রমে প্রার্থী করা হয়েছে প্রশান্ত দিগর এবং হেমন্ত বাগকে। বর্তমান বিধায়কদের মধ্যে আসানসোল দক্ষিণে প্রার্থী করা হয়েছে অগ্নিমিত্রা পালকে। বাঁকুড়ার শালতুরা কেন্দ্রে এবারও প্রার্থী হচ্ছেন চন্দনা বাউরি। যে জলপাইগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে এবারও প্রার্থী করা হয়েছে শিখা চট্টোপাধ্যায়কে। কোচবিহারের তুফানগঞ্জে ফের প্রার্থী হয়েছেন মালতী রাভা রায়। 2021 সালের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় বিজেপি দুটি আসন পেয়েছিল। বহরমপুরে জিতেছিলেন সুব্রত মৈত্র আর মুর্শিদাবাদে গৌরীশঙ্কর ঘোষ। ওই দুই আসনে এবারও তাদের দুজনকেই প্রার্থী করা হয়েছে। বেলডাঙ্গায় প্রার্থী করা হয়েছে একদা অধীর চৌধুরীর ঘনিষ্ঠ বলে পরিচিত তথা বেলডাঙ্গা পুরসভার প্রাক্তন পুরপ্রধান ভারত ঝাওয়ারকে। আসন্ন 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কর্তৃক রাজ্যের শীর্ষ আমলাদের বদলি করার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। 16 মার্চ 2026 তারিখে কলকাতায় একটি প্রতিবাদ মিছিল থেকে তিনি বিজেপি এবং নির্বাচন কমিশনকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন। বদলি ইস্যুতে চ্যালেঞ্জ। নির্বাচন কমিশন গত রবিবার রাতে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্র সচিব সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে বদলি করে। এর প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সব চেঞ্জ করে দিন, সব বদলে দিন, তারপরেও আমরাই জিতব। সরকার বদলাচ্ছে না, নবান্নে দেখা হবে। আত্মবিশ্বাসের সুরে তিনি তৃণমূল সমর্থকদের আশ্বস্ত করে বলেন, ফের দেখা হচ্ছে নবান্নে। অর্থাৎ নির্বাচনের পর তিনি পুনরায় ক্ষমতায় ফিরছেন বলেই দাবি করেন। বাঙালি ও নারী বিরোধী তকমা। গভীর রাতে এই বদলি প্রক্রিয়াকে তিনি বাঙালি বিরোধী এবং নারী বিরোধী পদক্ষেপ বলে অভিহিত করেছেন, কারণ অপসারিত মুখ্য সচিব ছিলেন একজন বাঙালি নারী। রাজ্যে আগামী 23 এপ্রিল এবং 29 এপ্রিল দুই দফায় ভোট গ্রহণ করা হবে এবং ফলাফল ঘোষণা হবে 4 মে 2026 তারিখে। নির্বাচন কমিশনের এই রদবদলকে বিজেপি এবং সিপিআইএম স্বাগত জানালেও তৃণমূল একে দিল্লি কা লাড্ডু বা জমিদারি মেজাজে নেওয়া সিদ্ধান্ত বলে কটাক্ষ করেছে। সাপ্লিমেন্ট লিস্ট কবে? বিচারাধীন ভোটারদের ভবিষ্যৎ কি? সর্বদল বৈঠকে সিইওকে প্রশ্ন। তৃণমূল সিপিএমের বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণার পর দিনই নির্বাচন কমিশনের দফতরে ফের বসে সর্বদলীয় বৈঠক। সোমবার সিইও অফিসে হওয়া সেই বৈঠকে ভোটার তালিকা, বিশেষ করে এসআইআর এর সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে প্রশ্ন তুলেছে একাধিক রাজনৈতিক দল। একই সঙ্গে তৃণমূল, বিজেপি, কংগ্রেস সহ প্রায় সব দলই শান্তিপূর্ণ নির্বাচনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছে। শশী পাঁজার বক্তব্য, কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রায় 19 লক্ষ নামের বিষয়ে নাকি নিষ্পত্তি হয়েছে। সেই তালিকা এই সপ্তাহের শেষের দিকে প্রকাশিত হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচন চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়েও কমিশনের কাছে প্রশ্ন তোলা হয়েছে বলে জানান তিনি। কংগ্রেসের তরফ থেকেও একই ইস্যুতে প্রশ্ন তোলা হয়েছে। তাদের অভিযোগ, এত বিপুল সংখ্যক ভোটারের নাম ঝুলে থাকার বিষয়টি অত্যন্ত গুরুতর। তবে এই প্রসঙ্গে
কমিশনের প্রতিনিধিরা কিছুটা উত্তেজিত প্রতিক্রিয়া দেখান বলেও অভিযোগ করেন কংগ্রেসের প্রতিনিধিরা। সিপিএমের প্রতিনিধি পলাশ দাসও বৈঠকে একই উদ্বেগের কথা তুলে ধরেন। তার বক্তব্য, প্রায় 60 লক্ষ মানুষকে বিচারাধীন অবস্থায় রেখে নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে ওই বিপুল সংখ্যক ভোটার আদৌ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। সব মিলিয়ে ভোটের আগে ভোটার তালিকা ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিরোধী দলগুলির একাংশের দাবি, বিষয়টি দ্রুত পরিষ্কার না হলে নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে পারে। ক্ষেপণাস্ত্রে পুড়ছে আকাশ, বিস্ফোরণে কাঁপছে মাটি। মৃত্যুপুরে ইরান থেকে ফিরলেন 70 ভারতীয়। বেঁচে থাকাটাই যেন অলীক, মৃত্যুই চূড়ান্ত বাস্তবতা। যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকে পড়া প্রবাসী ভারতীয়রা এ কথা হাড়ে হাড়ে ট্রেন পাচ্ছেন। কেন্দ্রের কূটনৈতিক তৎপরতায় সেই মৃত্যুপুরী থেকে দেশে ফিরলেন 70 জন ভারতীয়। রবিবারই বিশেষ বিমানে আর্মেনিয়া হয়ে নয়াদিল্লিতে ফিরেছেন তারা। 70 জনই পড়ুয়া বলে জানা গিয়েছে। অধিকাংশই জম্মু কাশ্মীরের বাসিন্দা। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ইরানের ভারতীয় দূতাবাসের তত্ত্বাবধানে বাসে করে যুদ্ধবিধ্বস্ত দেশটির সীমান্তে ডিঙন 70 জন ভারতীয়। এরপর আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান বিমানবন্দর থেকে বিমানে দুবাই হয়ে নয়াদিল্লি পৌঁছান তারা। নয়াদিল্লি থেকে তাদের নিজ নিজ গন্তব্যে ফেরানোর জন্য বিশেষ বাসের ব্যবস্থা করে জম্মু ও কাশ্মীর সরকার। জানা গিয়েছে, শীঘ্রই আরও 60 জন পড়ুয়াকে নিয়ে দ্বিতীয় একটি বিমান দিল্লিতে পৌঁছাবে। মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতির মধ্যে ইরানে আটকে পড়েন প্রায় 9,000 ভারতীয়। অধিকাংশই পড়ুয়া এবং জম্মু কাশ্মীরের বাসিন্দা। এছাড়া উত্তরপ্রদেশ এবং অন্য কিছু রাজ্যের বাসিন্দারাও রয়েছেন। ইরান সহ মধ্যপ্রাচ্যের জন্য দেশগুলির সঙ্গে কূটনৈতিক ফোনালাপের মাধ্যমে আগামী কয়েকদিনে আটকে পড়া বাদ বাকি ভারতীয়দেরও দেশে ফেরানো হবে বলেই জানা গিয়েছে। কাকিমাকে বিয়ে করতে চান কিন্তু ডিভোর্স দিচ্ছে না স্ত্রী। কাঁচি দিয়ে কুপিয়ে মারলেন স্বামী। নিজের কাকিমাকে দ্বিতীয় বিয়ে করতে চান কিন্তু স্ত্রী কিছুতেই ডিভোর্স দিতে রাজি নয়। এই দোষে সন্তানদের সামনেই তরুণীকে কাঁচি দিয়ে কুপিয়ে খুন করলেন স্বামী। উত্তরপ্রদেশের সম্ভালে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মৃতার দেহ ময়নাতদন্তে পাঠিয়ে শুরু হয়েছে তদন্ত প্রক্রিয়া। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম নাফিজ। সম্ভালে তার একটি ওষুধের দোকান রয়েছে। রবিবার রাতে তিনি খুন করেন নাজমাকে। দম্পতির 4 সন্তান রয়েছে। 15 বছরের বিবাহিত জীবন। যদিও বছর 2 হলো সন্তানদের নিয়ে আলাদা থাকছিলেন আশাকর্মী নাজমা। নেপথ্যে কাকিমার সঙ্গে নাফিসের অবৈধ সম্পর্ক। ওই মহিলাকে বিয়েও করতে চান নাফিস, কিন্তু নাজমা কিছুতেই ডিভোর্স দিতে রাজি নন। রবিবার রাতে মান্টি কিষণ দাস সরাইয়ের স্ত্রীর ভাড়া বাড়িতে হাজির হন হাফিজ। উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যে আচমকা কাঁচি দিয়ে নাজমাকে কোপান নাফিজ। এরপর নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। এর মধ্যে ছুটে আসেন প্রতিবেশীরা। দুজনকে হাসপাতালে ভর্তি করেন তারা। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নাজমার। নাফিজের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিকা কাকিমাকেও তলব করেছে তদন্তকারীরা। সম্পত্তির লোভ, ময়নাগুড়িতে মাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। কোটি টাকার সম্পত্তি হাতাতে নিজের মাকে খুনের অভিযোগ। গুণধর পুত্রকে গ্রেফতার করে হেফাজতে নিল পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়িতে। মৃতের নাম গীতারানী সাহা, বয়স 62। নিজের বাড়ির ঘরের মেঝেতে বৃদ্ধার দেহ উদ্ধার হয়। দেহে মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মৃতদেহ উদ্ধারের সময় বৃদ্ধার বাড়ি বাইরে থেকে তালা বন্ধ ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই মহিলাকে তার কোটি টাকার বসত ভিটা নিয়ে বড় ছেলে সুশান্ত সাহার সঙ্গে বিবাদ সংক্রান্ত কারণে তাকে খুন হতে হয়েছে। অভিযোগের ভিত্তিতে তার বড় ছেলেকে গ্রেফতার করে হেফাজতে নিয়েছে ময়নাগুড়ি থানার পুলিশ। একই সঙ্গে বাড়িটি সিল করা হয়েছে। রবিবার দুপুর নাগাদ শিলিগুড়ি নিবাসী বৃদ্ধার ছোট ছেলে সুমন্ত সাহার সঙ্গে ফোনে কথা হয়। পরে বিকেল নাগাদ বৃদ্ধার বড় ছেলে সুশান্ত সাহা ওই বাড়িতে এসেছিলেন। সন্ধ্যার পর মাকে দীর্ঘ সময় ধরে ফোনে না পেয়ে সন্দেহ হয় সুমন্তর। এরপর তিনি তার ময়নাগুড়ির এক আত্মীয়কে খবর দেন। আত্মীয়রা বৃদ্ধার বাড়িতে এসে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় পরে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তালা ভেঙে ঘরের ভেতর থেকে বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার করে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। শুরু হয় তদন্ত। খুনের খবর পেয়ে আসেন ময়নাগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান ঝুলন সান্ডলান। তিনি বলেন, দরজা ভাঙার পর ভিতর থেকে পুলিশ বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে। এই ধরনের ঘটনা এই এলাকায় আগে ঘটেনি। অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ বলেন, সম্পত্তির বিবাদের কারণে খুন হয়েছে বলে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে হেফাজতে নেওয়ার আদালতে তোলা হয়েছে। বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। শান্তিপুরের আমবাগান থেকে উদ্ধার সিভিক ভলেন্টিয়ারের ঝুলন্ত দেহ। দ্বিতীয় স্ত্রী ছেড়ে চলে যাওয়ার পরে চরম সিদ্ধান্ত। শান্তিপুর পুরসভা এলাকার 19 নম্বর ওয়ার্ডের নতুন পাড়ায় এক সিভিক ভলেন্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম সুজয় হালদার। তার বয়স 32 বছর। তার পরিবারের অভিযোগ, দ্বিতীয় স্ত্রীকে তাকে ছেড়ে চলে যাওয়ায় মানসিক যন্ত্রণা সহ্য করতে পারেননি, সেজন্য আত্মঘাতী হয়েছেন তিনি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর আগে প্রথম
বার বিয়ে করেছিলেন সুজয়। নিজে পছন্দ করেই ওই মহিলাকে বিয়ে করেছিলেন অভিযোগ। বিয়ের পরে অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। 2023 সালে তিনি ওই মহিলাকে বিয়ে করেন, কিন্তু তাদের দাম্পত্যে ভাঙন ধরে মাস 4 আগে। স্থানীয়দের একাংশের দাবি, সুজয়ের দ্বিতীয় স্ত্রী অন্য এক ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, সেজন্য ওই সিভিককে ছেড়ে চলে যেতে চেয়েছিলেন তিনি। সুজয় কোনোভাবেই স্ত্রীকে ছাড়তে রাজি ছিলেন না। পারিবারিক বিবাদ মেটাতে দিন দুয়েক আগে স্থানীয় একটি ক্লাবে সালিশি সভাও বসে। সেখানে সুজয়ের দ্বিতীয় স্ত্রী স্পষ্ট জানিয়ে দেন তিনি আর স্বামীর সংসারে ফিরবেন না। স্ত্রীকে বারবার বুঝিয়েও লাভ না হওয়ায় সভা থেকে বেরিয়ে যান সুজয়। তারপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মৃতের দাদা অসিত হালদার বলেন, প্রথম স্ত্রীকে ছেড়ে দ্বিতীয়বার বিয়ে করেছিল ভাই, কিন্তু এখন দ্বিতীয় স্ত্রীও ওকে ছেড়ে চলে যেতে চাইছিল। এই টানাপোড়েনে ও মানসিক অবসাদে ভুগছিল। আমাদের ধারণা ও বিচ্ছেদের কথা ভেবেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ওর দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। ঘটনার নেপথ্যে কোন কারণ রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। উত্তরপাড়া লড়বে, পশ্চিমবঙ্গে পথ দেখাবে, প্রার্থী হয়ে প্রচার শুরু মীনাক্ষীর। উত্তরপাড়ায় সিপিএমের প্রার্থী হবেন মীনাক্ষী মুখোপাধ্যায়। ভোট ঘোষণার অনেক আগে থেকেই সিপিএমের অন্দরে ভেসে বেড়াচ্ছিল এই কথা। এদিন প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরেই সন্ধ্যায় মীনাক্ষীকে দেখা গেল প্রচারে। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে উত্তরপাড়ার বিভিন্ন এলাকায় প্রচার সারলেন মীনাক্ষী। শুরু হয়েছে দেওয়াল লিখনও। 2021-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে সিপিএমের প্রার্থী ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর দ্বৈরথে সিপিএমের হয়ে প্রচার করে বেশ কিছু ভোটও পেয়েছিলেন তিনি সেবার, এবং এবারের লড়াই কি আলাদা? এদিন মীনাক্ষী বলেন, সেদিনও সিপিএম লড়েছিল তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে, আজও আমরা লড়ছি এই দুটি দলের বিরুদ্ধে। সেদিনও পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের চাকরি, মায়েদের সম্মান বিপদে ছিল, আজও তারা বিপদে রয়েছেন। লড়াই আরও জোরদার হয়েছে। মীনাক্ষীর দাবি, উত্তরপাড়া লড়বে, পশ্চিমবঙ্গকে পথ দেখাবে। ভোটার লিস্ট নিয়েও স্পষ্ট বার্তা দিয়েছেন মীনাক্ষী। নির্বাচন কমিশনকে বৈধ ভোটারদের ভোটদানের ব্যবস্থা করে দিতে হবে বলে জানিয়েছেন তিনি। অসম্পূর্ণ ভোটার লিস্ট রেখে নির্বাচন কমিশন জনতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বলে তার অভিযোগ। মীনাক্ষী বলেন, 15 বছর মানুষের সঙ্গে বেইমানি করেছে আর গুন্ডাগিরি করেছে তৃণমূল, আর সব থেকে বড় দোষ করেছে এখানে বিজেপিকে ডেকে এনে গোটা পশ্চিমবঙ্গের সম্প্রীতির পরিবেশ নষ্ট করেছে বিজেপি। খুনের পরিকল্পনা হচ্ছে, আমার কিছু হলে প্রধানমন্ত্রীকে দায় নিতে হবে। বিরাট কথা বললেন মমতা। খুনের পরিকল্পনা হচ্ছে, এমন এমন কথা বলছে যেন আমাকে খুনের পরিকল্পনা করছে, আমার মৃত্যু কামনা করছে। উস্কানিমূলক মন্তব্যগুলি এর প্রমাণ। আগামী দিনে কোনো ঘটনা ঘটলে প্রধানমন্ত্রী থেকে সব অপদার্থগুলিকে দায় নিতে হবে। বিজেপি রসাতলে যাবে। এবার আমাদের সিট আরও বাড়বে। তৃণমূল কংগ্রেস জিতবে, বাংলা জিতবে। ছক্কা মেরে ওদের অক্কা করতে হবে। বিজেপি রসাতলে যাবে। ডিজি বদলে দিয়েছে, কমিশনারও বদলে দিয়েছে। কেন? টাকা ঢোকাবে বলে, হামলা করবে বলে ভাবছে। আমরা ধরতে পারবো না। আমরা সজাগ হয়ে সতর্ক থাকবো। মনে রাখবেন, সব বদলালেও সরকার বদল হবে না। ভোট ঘোষণার পর তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত তাজা নেতা আরাবুলে। রাজ্য বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার ঠিক একদিনের মধ্যেই বড় রাজনৈতিক সিদ্ধান্ত নিলেন ভাঙড়ের পরিচিত নেতা আরাবুল ইসলাম। তৃণমূল কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ভোটের আগে তার এই সিদ্ধান্ত অনেকের কাছে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের। ভোট ঘোষণার পর মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে হঠাৎ বদলির সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে সরব হল তৃণমূল। এই বিষয়টি রাজ্যসভার সামনে তুলে ধরেন সাংসদ ডেরেক ও ব্রায়ান। প্রশাসনিক স্তরে রাতারাতি পরিবর্তনের বিরোধিতায় তৃণমূল সাংসদরা ধর্ণার প্রতিবাদ জানিয়ে শেষ পর্যন্ত পুরো দিনের জন্য রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন।